লম্বা মতনকে একজন দাঁড়িয়ে আছে। স্পষ্ট দেখতে পেলেন তিনি। কে 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 ওখানে? সঙ্গে সঙ্গে মূর্তিটা হঠাৎ করে কোথায় সরে গেল, যেন অন্ধকারে একেবারে মিলিয়ে গেল। এই সময় ইন্দিরা দেবীর রক্তহীন হয়ে গেল। ও কি শুনতে এসেছিল এই বাড়িতে নতুন কেউ আসছে কিনা? নমস্কার বন্ধুরা, কথার গল্পে চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। বিভিন্ন ধরনের ভৌতিক ও রোমাঞ্চকর গল্পগুলো শুনতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ আপনার জন্য নিয়ে হাজির হলাম আরও একটি নতুন হাড় হিম করা ভূতের গল্প। গল্পটি লিখেছেন অনিন্দিতা সোম। আশা করছি আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনাদের খুব ভালো লাগবে। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি যাওয়া যাক আজকের গল্পে। অনেক বছর আগে কলকাতার উত্তর বনেদি জমিদার বাড়ির পাড়ার লোকেরা একটি খবর জেনেছিল। খবরের কাগজে একটা খবর বেরিয়েছিল, একজন খুনি পুলিশের চোখে ধুলো দিয়ে এই কলকাতাতেই লুকিয়ে আছে। পুলিশ তদন্ত করে এই পর্যন্ত বুঝতে পেরেছিল যে খুনি উত্তর কলকাতার কোথাও কোনো বাড়িতে ছদ্মবেশে ডেরা গেড়ে আছে। লোকটার ছবিও ছাপা হয়েছিল। কাগজে বলা হয়েছিল কেউ যদি লোকটার কোনো সন্ধান দিতে পারে তাকে পুরস্কৃত করা হবে। আসলে সে সময় এখনকার মতন এত খুন খারাপি হতো না, তাই এই রকম একজন ভয়ঙ্কর খুনিকে পুলিশ ধরতে পারছে না দেখে, আর সেই খুনি বহাল তবিয়তে এই কলকাতাতেই রয়েছে জেনে রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল স্থানীয় বাসিন্দারা। এরপর সেই খুনি ধরা পড়েছিল কিনা সে খবর অবশ্য প্রকাশিত হয়নি, অন্তত কাগজে কিছু চোখে পড়েনি। জানতে পারা যায় অনেক বছর পর সেও ওই খবরের কাগজ পড়ে। ঘটনাটা খানিকটা এই রকম। কলুটোলা স্ট্রিটের দ্বিতীয় সরণির একটু ভেতরেই একটা 2 রুমড ফ্ল্যাট দেখে পছন্দ করেন ইন্দিরা গুহ ঠাকুর। ফ্ল্যাটটা দেখেই তিনি কিনবেন ঠিক করে ফেললেন। ফ্ল্যাট বাড়ির টাকাটা দিয়েছিলেন তাঁর একমাত্র ছেলে দৈপায়ন। সে পুনেতে চাকরি করে বহুজাতিক কোম্পানির আন্ডারে। মাকে বলেছিল, তুমি তো কলকাতা ছেড়ে নড়বে না, আসবেও না, টাকা দিচ্ছি একটা ফ্ল্যাট কিনে নাও, রিটায়ার করে তো কলকাতাতেই তোমার কাছে গিয়ে থাকতে হবে। সেই মতো ইন্দু দেবী ফ্ল্যাটটি কিনলেন। ফ্ল্যাট বাড়িটা একটা পুরনো ভাঙা প্রাচীন বাড়ি, আর খানিকটা জলা জমির ওপর তৈরি। একসময় এইসব অঞ্চলে বাড়িঘর খুব কমই ছিল। যার বাড়িটা ভেঙে এই ফ্ল্যাট করা হয়েছে তিনি ছিলেন এক ডাকসাইটে প্রতাপী জমিদার। জমিদারি চলে গিয়েছিল বহুকাল আগেই। জমিদারের বংশধররাও কলকাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু সেই সাবেকি জমিদারি মেজাজটি চলে যায়নি। সে আমলের পুরনো বাড়ি জমিদার পুত্রদের পছন্দ হচ্ছিল না, তাই সেটাকে ফেলে রেখে গেছিল। মাঝে মাঝে 2-1 ঘর অস্থায়ী ভাড়াটে আসতো, আবার চলেও যেত। সামান্য টাকার ভাড়া, তাই জমিদার পুত্রদের মন কিছুতেই ভরত না। তারা ঠিক করলো বাড়িটা বেচে দেবে, সেজন্য নতুন ভাড়াটেও আর বসালো না, কেননা ভাড়াটে শুদ্ধ বাড়ি কিনতে হুট করে কেউ চাইবে না। তারপর কত হাত বদল হয়ে এখন সেই বাড়িটাই হয়ে দাঁড়িয়েছে একটা হাল ফ্যাশনের নতুন দিনের ডিজাইন করা ফ্ল্যাট বাড়ি। কিন্তু পেছনের অংশে এখনও এখানে সেখানে ডোবা, জলাভূমি, ঢোল কলমি আর বন তুলসীর ঝোপ রয়েছে। রয়েছে কলা বাগান, আম গাছ, বট গাছ, একটা ভগ্ন প্রায় বাহির মহল, যেটা আমাদের এই সময় বৈঠকখানা বলা হয়। দেখলে মনে হয় না জায়গাটা কলকাতার মধ্যে। এইখানেই 2টো ঘরের ফ্ল্যাট কিনে থাকেন ইন্দিরা দেবী। একাই থাকেন, পুজো আচ্চা নিয়ে, খুব ভক্তিমতী, নিজেই রান্না করতে পারেন। একটি কাজের মেয়ে রেখেছেন, সে সারাদিন তাঁকে সাহায্য করে, তার সঙ্গেই গল্প করে তাঁর সময় কাটে। সবই ভালো, তবু কোথায় যেন একটা অস্বস্তি। ইন্দিরা দেবী এমন কিছুর প্রমাণ পেয়েছিলেন যাতে তিনি বুঝেছিলেন যে বাড়িটার কিছু একটা দোষ আছে, বিশেষ করে দক্ষিণ দিকের ঘরটায়। তার অসাধারণ মনের জোর আর সাহস ছিল
তাই তিনি রাতে একাই থাকতে পারতেন। না থেকেই বা উপায় কি, ছেলের এতগুলো টাকা খরচ করে ফ্ল্যাটটা কিনেছে, এখন ছেড়ে যাবেনই বা কোথায়? ছেলেকেই বা কি বলবেন হুট করে? বাধ্য হয়ে মুখে কুলুপ এঁটে থাকতেন তিনি, কাউকে কিছু জানাতেনও না। এখানে তাঁর কয়েকজন আত্মীয় স্বজন আছে, তারা মাঝে মাঝেই তাঁর সঙ্গে দেখা করতে আসত, কিন্তু কাউকে তিনি রাতে থাকতে পারতপক্ষে বলতেন না। তাঁর একা থাকা নিয়ে আত্মীয়রা চিন্তা করলেও তিনি হেসেই বলতেন তিনি ভালো আছেন। তাছাড়া ভগবান যা করবেন তাই হবে, অনর্থক ভাবনা ভেবে লাভ কি? এতখানি ভগবানের ওপর বিশ্বাস দেখে আত্মীয়রাও তেমন একটা কিছু বলতো না, শুধু জানিয়ে যেত অসুখ বিসুখ করলে যেন তিনি সঙ্গে সঙ্গে তাদের খবর দেন। তাই ইন্দু দেবী একটা বুদ্ধিমতির কাজ করেছিলেন। পুরাতন একটা টেলিফোন নিয়েছিলেন, ক্যালকাটা টেলিফোন থেকে লাইন নিলেন, আর সেটা রেখেছিলেন মাথার একেবারে কাছে একটা টুলের ওপর। মনে মনে অবশ্য জানতেন অসুখ বিসুখ ছাড়া আর যে ভয়টা তিনি নিঃশব্দে হজম করে যান, তার প্রতিকার টেলিফোন করে লোক ডেকে হয় না। টেলিফোন নেবার কিছুদিন পরেই একটা ঘটনা ঘটল। মাঝে মাঝেই তিনি দুই একজনকে ফোন করেন, কিন্তু তাকে বড় একটা কেউ ফোন করে না। হঠাৎ সেদিন গভীর নিশুতি রাতে টেলিফোনটা বাজার ঝনঝন শব্দে তার ঘুমটা ভেঙে গেল। আরে, এত রাতে কে ফোন করছে? নিশ্চয়ই রং নাম্বার। তিনি মশারির মধ্যে থেকে হাতটা বাড়াতে যাচ্ছেন, এমন সময় হঠাৎ মশারির বাইরে থেকে একটা কালো লোমশ হাত রিসিভারটা তুলে তাঁর দিকে এগিয়ে দিল। হ্যাঁ, অন্ধকারের ভেতর তিনি শুধুমাত্র একটা হাত দেখতে পেলেন। ব্যাপারটা দেখেই তিনি আতঙ্কে চমকে উঠলেন। তারপর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে শান্ত গলায় বললেন, এই যে, কে তুমি? তবে উত্তর কিছুই পাওয়া গেল না। ও প্রান্তের সেই অদৃশ্য কেউ তখনও নিরুত্তর। শুধু অস্পষ্ট একটা পায়ের আওয়াজ ঘরের বাইরে চলে গেল। ইন্দু দেবী আর উঠলেন না, ভগবানকে স্মরণ করে আবার শুয়ে পড়লেন। পরদিন সকালে উঠে ভাবলেন বোধহয় তিনি স্বপ্ন দেখেছিলেন। তখনই চোখে পড়ল রিসিভারটা টুলের নিচে ঝুলছে। বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল তাঁর মুখে। তারপরই তিনি নিজেকে শক্ত করে নিলেন। সংসারের সব কাজ তিনি রোজকার মতন করলেন, কাউকে রাতের ঘটনা বলি কিছুই বললেন না। বললেই রটে যাবে ফ্ল্যাটটা ভুতুড়ে, আর সে কথা ছেলের কানে গেলে তারা আর আসবে না। একটা কথা ভেবে তার ভয় হলো। এখানে এসে পর্যন্ত তিনি বুঝতে পারছিলেন দক্ষিণ দিকের ঘরটায় কিছু একটা আছে, তবে এই ঘরটা তিনি ব্যবহার করেন না। কিন্তু গত রাতের ঘটনায় তিনি বুঝতে পারলেন যে সে এই ঘরেও আসতে শুরু করেছে। তাহলে তিনি এখানে থাকবেন কি করে? তারপরই তার মনে হলো লোকটা কিন্তু তার ক্ষতি করার চেষ্টা করেনি। কে তুমি, কি চাই, এই প্রশ্ন করতেই সে রিসিভার ফেলে রেখে চলে গেছিল। কেনই বা এসেছিল, কেনই বা চলে গেছিল, তার উত্তর খুঁজে পাওয়া যায়নি এখনো। আরও একটা উত্তর খুঁজে পাওয়া যায়নি, অত রাতে কে তাকে ফোন করেছিল? সত্যি কি রং নাম্বার ছিল? যাই হোক, ওদিনের পর থেকে আর সে এ ঘরে ঢোকেনি। কিন্তু গোলমাল বাঁধল একদিন কাজের মেয়েটাকে নিয়ে। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন কাজের মেয়েটাকে রাতে তাঁর কাছে থাকতে বলবেন, তার জন্য কিছু বেশি মাইনেও দেবেন। মেয়েটা রাজিও হয়েছিল, কিন্তু এর মধ্যে আরও একটা ঘটনা ঘটল। সেদিন সন্ধেবেলা পেরিয়েই হঠাৎ আলোগুলো গেল নিভে। ইন্দিরা দেবী বুঝলেন লোডশেডিং হয়েছে। এ তো রোজকার ব্যাপার, কিন্তু
হঠাৎই কাজের মেয়েটা ভয়ে কাঁপতে কাঁপতে ছুটে এলো তার কাছে। মুখ দিয়ে তার কথা সরছে না। ইন্দু দেবী জিজ্ঞেস করলেন, কি রে শ্যামলী, কি হয়েছে? একটা লোক দেখি। লোক? কোথায় লোক? শ্যামলী আঙুল দিয়ে ওদিকের ঘরটা দেখিয়ে দিল। ওই দিকে, অর্থাৎ দক্ষিণ কোণার ঘরটার দিকে। তারপর কোনো রকমে বলল, ওই ঘরটায় যখন ও ঝাড় দিতে ঢুকেছিল তখনই লোডশেডিংটা হল, আর তখনই সে স্পষ্ট দেখেছে একটা লম্বা মতন লোক ঘরের ভেতরে এক প্রান্তে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কথাটা শুনে ইন্দিরার বুকটা ভয়ে কেঁপে উঠল। লোক বলতে শ্যামলী কি বোঝাতে চাইছে তাঁর আর বুঝতে বাকি রইল না, কিন্তু মুখে সাহস দেখিয়ে তিনি বললেন, ও ঘরে লোক আসবে কোথা থেকে? নিশ্চয়ই তো চোখেরই ভুল। শ্যামলী যতই বোঝাতে চায় ইন্দু দেবী ততই বলেন, না, তুই ভুল দেখেছিস। ও ঘরে লোক আসবে কোথা থেকে? শ্যামলী চুপ করে যায়। এটা দেখে তিনি আরো জোর দিয়ে বলেন, আমি এতদিন ধরে আছি, কই কোনোদিন তো কিছু দেখিনি। সেদিন মিথ্যে কথাই বলতে হয়েছিল ইন্দিরা দেবীকে। কিছু না প্রত্যক্ষ করলেও ওই বদ্ধ ঘরে মানুষের চলাফেরার শব্দ তিনি এক আধবার নয়, বারবার শুনেছিলেন আর অনুভব করেছিলেন। বাধ্য হয়ে মিথ্যে বলতে হয়েছিল ইন্দিরা দেবীকে, না বললে যে শ্যামলী এ বাড়িতে কাজ করবে না। শেষ পর্যন্ত শ্যামলী থাকলো, তবে সন্ধে হবার আগেই সে চলে যেত। তখন থেকে শুধু ইন্দিরা দেবী সারা রাত একা মুখ গুজে ও ঘরে থাকতেন, আর পাশের দক্ষিণের তালাবন্ধ ঘরটায় থাকত সেই মূর্তিমান আতঙ্ক। সেদিনও তার নিস্তব্ধ ঘরটাকে সচকিত করে টেলিফোনটা বেজে উঠল। তবে গভীর রাতে নয়, সন্ধ্যের একটু পরে চমকে উঠলেন ইন্দিরা দেবী। কোনো রকমে রিসিভারটা তুলে নিলেন তিনি। তারপরে খুশিতে তার গলার স্বর পাল্টে গেল। হ্যালো, ও বৌমা। একমাত্র ছেলের বউ অনিন্দিতা ফোন করেছে মুম্বাই থেকে। হ্যাঁ, তা আছি, একরকম ভালোই আছি। আচ্ছা, তুমি কি আগে একদিন অনেক রাতে ফোন করেছিলে? ও ও করনি, তাহলে মনে হয় রং নাম্বার। হ্যাঁ, অনেক রাতে একবার ফোন বেজেছিল আমার ঘরে, ধরতে পারিনি, কেটে গিয়েছিল। তুমি আসছো কলকাতায় পরশুদিন? খুব খুশি হলাম শুনে। ও, মাত্র এক রাতের জন্য? তোমার বন্ধুর বিয়েতে থাকতে পারবে না দুদিন? আর কি করা যাবে, বেশ তাই এসো। বৌমার সঙ্গে কথাবার্তা শেষ করে ইন্দু দেবী রিসিভারটা রেখে দিলেন। তারপর মুখ তুলতে ভীষণ চমকে উঠলেন। ঘরের বাইরে জানালার গড়াত ধরে লম্বা মতন কে একজন দাঁড়িয়ে আছে। স্পষ্ট দেখতে পেলেন তিনি। কে 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 ওখানে? সঙ্গে সঙ্গে মূর্তিটা হঠাৎ করে কোথায় সরে গেল, যেন অন্ধকারে একেবারে মিলিয়ে গেল। এই সময় ইন্দিরা দেবীর রক্ত হিম হয়ে গেল। ও কি শুনতে এসেছিল এই বাড়িতে নতুন কেউ আসছে কিনা? ইন্দু দেবীর ছেলের বউ অনিন্দিতা মুম্বাইয়ে একটা বিখ্যাত ইংরেজি কাগজের অফিসে সাংবাদিকের কাজ করে। কলকাতায় তার এক বন্ধুর বিয়েতে এসেছে সে। রাতটুকু শুধু শাশুড়ির কাছে স্টে করে পরের দিন সকালের ফ্লাইটে মুম্বাই ফিরে যাবে। নিজের লোককে কাছে পাবার আনন্দে ইন্দু দেবী মনে মনে ভীষণ খুশি, কিন্তু সেই সঙ্গেই কাজ করতে লাগলো একটা অজানা ভয় আর আশঙ্কা। যাকে এ বাড়িতে প্রায়ই দেখা যায়, বৌমাও তাকে দেখে ফেলবে না তো? এই রকম একটা দুশ্চিন্তা তাকে চিন্তাগ্রস্ত করে তুলল। সেদিন দুপুরেই অনিন্দিতা হাসতে হাসতে এলো। সারা দুপুর শাশুড়ির পাশে শুয়ে কত গল্পই না করল।
শাশুড়ি বৌমা একসঙ্গে বাড়ির কাজ আর রান্না বান্না করল। ইন্দুদেবী আপত্তি করেছিলেন বটে, কিন্তু অনিন্দিতা কিছুতেই শুনল না। বিকেলে বেরিয়ে গেল কিছু কেনাকাটা করতে। শাশুড়ি মাকেও কিছু উপহার দেবে আর বিয়ে বাড়ির জন্য কিছু একটা গিফট কিনবে। যাওয়ার সময় সে বলে গেল সন্ধ্যের আগেই ফিরে আসবে। ঠিক সন্ধেবেলাতেই ফিরল অনিন্দিতা। ট্যাক্সি থেকে নেমে রাস্তার পাশের ফুটপাত পেরিয়ে কয়েক ধাপ সিঁড়ি দিয়ে প্রবেশ করার দরজা, তারপরেই বাড়িতে ঢোকার প্রধান দরজা। কলিং বেলটা টিপতেই যাচ্ছিলেন, কিন্তু দরকার হলো না। শ্যামলী দরজা খুলে বেরিয়ে যাচ্ছিল তাড়াতাড়ি। বৌদিকে দেখে একটু হাসল। অনিন্দিতা বলল, কাজ হয়ে গেল? হ্যাঁ গা বৌদি। বাড়ি যাচ্ছ? আগে হ্যাঁ। এরপর অনিন্দিতা ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। এবার একটু প্যাসেজ পড়বে। প্যাসেজটা একেবারে অন্ধকার। অনিন্দিতা এগিয়ে যাচ্ছিল, হঠাৎ তার মনে হলো সে যেন আর এগোতে পারছে না। কিসের যেন একটা বাধা পাচ্ছে। মনে হচ্ছে কেউ যেন তাকে ঠেলে পেছনে ফেলে বের করে দিতে চাইছে। অনিন্দিতা বিমহুড়ো হয়ে থতমত খেয়ে গেল। তখনই তার মনে হলো সামনে দুহাত দূরে কেউ যেন প্যাসেজটায় দাঁড়িয়ে রয়েছে। চোর নাকি? এমনটাই মনে হলো অনিন্দিতার। অনিন্দিতা মুম্বাইয়ে খবরের কাগজের অফিসে চাকরি করা মেয়ে। সংবাদ সংগ্রহের জন্য নানান জায়গায় ছুটতে হয় তাকে। বিভিন্ন এলাকায় টিভি কভারেজ এবং রাইটসও নিয়ে আসতে হয় বিভিন্ন লোকজনের কাছ থেকে। অত সহজে সে ভয় পায় না। কিছুটা কড়া ধমকের সুরে সে বলল, কে ওখানে? পরক্ষণেই মনে হলো কেউ যেন পথ ছেড়ে ক্রমে সরে গেল। পাছে মা ভয় পান, তাই এই ব্যাপারটা নিয়ে অনিন্দিতা তার নিজের তরফ থেকেই বেশি হইচই করল না। ঘরে ঢুকে শাশুড়িকে শুধু একটা কথাই বলল সে, আচ্ছা মা, প্যাসেজটায় আলোর ব্যবস্থা নেই? ইন্দিরা দেবী অবাক হয়ে বললেন, আছে বই কি, এই তো শ্যামলী গেল আলো জেলে। কিন্তু আমি তো ঢুকে দেখলাম প্যাসেজ অন্ধকার। হয়তো বাল্বটা কেটে গেছে গো বৌমা। আধ ঘন্টার মধ্যেই অনিন্দিতা নিজের সাজসজ্জা করে নিয়ে বিয়ে বাড়ি চলে গেল শাশুড়িকে বলে। রাত 10টায় যখন সে ফিরল, তখন সে লক্ষ্য করল প্যাসেজের দিব্যি আলো জ্বলছে। তাহলে কি আলোটি কাটেনি? ইলেকট্রিক লাইন বা সুইচ অফ অনের প্রবলেম? এসব চিন্তা করতে করতেই সে বাড়ির ভেতর প্রবেশ করল। এবার ঘুমোবার পালা। কাল সকালেই তাকে প্লেন ধরতে হবে। ইন্দিরা দেবী চেয়েছিলেন অনিন্দিতা যেন তার সঙ্গে শুলেই ভালো হয়। অনিন্দিতা অবশ্য ওনার সঙ্গে শুতে রাজি হলো না। বলল, ও মা, পাশের ঘরটা তো খালি পড়ে আছে, আমি ওখানেই শোবো। গোটা বিছানায় শুয়ে একটু হাত পা ছড়িয়ে খুব আরামে ঘুমাবো। আপনিও নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারেন মা। ইন্দিরার মুখটা শুকিয়ে গেল। তিনি প্রমাদ গুনলেন ওই দক্ষিণ দিকের ঘর নিয়ে। তিনি অনেক করে বোঝালেন বৌমাকে। বললেন, ও ঘরটা তো ব্যবহার করি না গো, পরিষ্কারও করা নেই। কি দরকার, একটা রাত না হয় আমার কাছেই শুলে তুমি। অনিন্দিতা ভাবল বোধহয় ও ঘরে বিছানা পাতা, বিছানা ঝাড়পোছ, মশারি টাঙানো এসবের হাঙ্গামার জন্যই শাশুড়ি ও ঘরে শুতে বারণ করছেন। তাই সে আবার বলল, আপনি কিচ্ছু ভাববেন না, আমি সব কিছু ঠিক করে নিচ্ছি। বলেই দক্ষিণ দিকের ঘরে গিয়ে ঝাড়পোছ করে নিয়ে বিছানাটা পেতে নিল। নিরুপায় ইন্দিরা দেবী আর কি করেন, শুধু বললেন, ভয় পেলে বৌমা আমায় ডেকো। অনিন্দিতা মৃদু হেসে বলল, কিসের ভয়? ভূতের? ভূত কথাটা যেন মুখ ফসকেই বেরিয়ে গেল তার। রাত্রি হয়েছে এখন, অতএব কি আর করা যায়। ইন্দিরা দেবী নিজেই বিচার করে বুদ্ধি দিয়ে এক ফাঁকে তার গলার রুদ্রাক্ষের মালাটা খুলে ফেললেন এবং অনিন্দিতার বালিশের নিচে রেখে দিয়ে এলেন। তারপর নিজের ঘরে বসেই মনে মনে প্রার্থনা করলেন, হে ঠাকুর, বৌমাকে রক্ষা করো।
ভীষণ ক্লান্ত ছিল অনিন্দিতা, তাই হাত পা ছড়িয়ে আরাম করে শোয়া মাত্রই তার চোখ বুজে এলো ঘুমে। কিন্তু তখনও সে জানে না কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। অনেক রাতে আচমকা তার ঘুমটা ভেঙে গেল। অসহ্য গরম বোধ করে তার নিঃশ্বাস যেন আটকে আসছে। মশারির মধ্য দিয়ে সে তাকিয়ে দেখল ঘরের পাখা চলছে না। লোডশেডিং কি? কলকাতায় বড্ড লোডশেডিং হয়। কিন্তু তখনই বাইরের জানালার দিকে চোখ পড়তেই সে দেখল রাস্তার আলোর স্তম্ভের আলোগুলো দিব্যি জ্বলছে। কেবল তাদের বাড়িতেই সমস্যা হয়েছে। তাহলে এখন তো ঘুমটা ভালোভাবে আর হবেও না। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎই তার ভেতরকার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল ঘরের মধ্যে আরও কেউ রয়েছে। চমকে তাকাতেই সে দেখল তার বিছানা থেকে বাঁদিকে মাত্র হাত চারেক দূরে লম্বা মতন একটা লোক কোমরে হাত দিয়ে তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। লোকটির পরনে একটা ফতুয়া আর ধুতি। তার চোখ মুখ কেমন যেন অস্বাভাবিক রকমে ফুলে উঠেছে। অনিন্দিতা দ্রুত মনে করল এই রকমই আবছা অন্ধকারে একটা চেহারা সে প্যাসেজটার মধ্যে দেখেছিল সন্ধেবেলায়। হ্যাঁ, তাই তো। অবশ্য তখন সে মুখটা দেখতে পায়নি। ধড়মড় করে বিছানায় উঠে বসতে গেল অনিন্দিতা, কিন্তু পারল না। মনে হলো তার সমস্ত শরীর যেন অবশ হয়ে গেছে মুহূর্তে। হাত পা বিষম অনিয়ন্ত্রণভাবে যেন চলতেই চাইছে না। কি করবে ভাবছে, এমন সময় সে দেখল সেই লোকটা এক পা করে তার দিকে এগিয়ে আসছে। অনিন্দিতা মনের সমস্ত শক্তি সঞ্চয় করে একটা চিৎকার করতে গেল, কিন্তু পারল না। তার মুখ থেকে শুধু একটা গোঙানের শব্দ বেরিয়ে এলো। ততক্ষণে অপার্থিব মূর্তিটা একেবারে মাথার কাছে এসে পড়েছে। তারপর ধীরে ধীরে সেটা একটা হাত দিয়ে মশারিটা তুলছে। একসময় সেই হাতটা অনিন্দিতার বাঁ হাত খপ করে ধরে টানাটানি করতে লাগলো। অনিন্দিতা যখন নিজের শরীরে ওই হাতের স্পর্শ অনুভব করল, তখন সে বুঝল কি প্রচণ্ড ঠান্ডা সেই হাত। হাতের উপরে চাপ ক্রমশই বেড়ে উঠছে। কেবলমাত্র এই শব্দটাই অনিন্দিতার মুখ থেকে ছিটকে বেরিয়ে এল। একটা ভয়, আতঙ্ক আর চরম বিস্ময়ে অনিন্দিতা ধীরে ধীরে অজ্ঞান হয়ে গেল। এরপর তার আর কিছু মনে নেই। পরদিন অনেক বেলায় শাশুড়ির ডাকাডাকিতে ঘুম ভাঙল অনিন্দিতার। বৌমা, আরে ও বৌমা, আরে ওঠো গো, বেলা তো অনেক হলো। প্রথমটায় মনে হয়েছিল রাত্রে বুঝি সে কোনো দুঃস্বপ্ন দেখেছে, কিন্তু নিজের হাতের দিকে একবার তাকাতে স্তম্ভিত হয়ে গেল সে। হাত মুচড়ে ধরার দাগটা তখনও লাল হয়ে স্পষ্ট হয়ে আছে। মাথার দিকের মশারিটাও তো খানিকটা তখনও উঁচু হয়ে আছে। তাহলে এ সবই নিজের দ্বারা প্রত্যক্ষ করেছে সে। রাত্রিটাও যেমন সত্যি, ঠিক তেমনই ওই ভীষণ চেহারার আগন্তুকের প্রেত এবং তার উপস্থিতিও সত্যি। অনিন্দিতা ইন্দু দেবীকে উদ্দেশ্য করে বলল, আপনি এখানে একা থাকবেন না, আমার সঙ্গে চলুন মা। হুট করে কি এখানের পাট চুকিয়ে যাওয়া যায় গো? আচ্ছা বেশ মা, তবে আমি এখন যাই। খুব তাড়াতাড়ি আপনার ছেলেকে নিয়ে আমি আসছি, তারপর একসঙ্গে বসে আলোচনা করা যাবে। এই কদিন একটু সাবধানে থাকবেন, আমাদের খুব উচিত সিদ্ধান্ত নিতে হবে মা। ইন্দিরা দেবী একটু হাসলেন, তারপর বললেন, তুমি ধীরে সুস্থে এসো বৌমা, আমি সাবধানেই থাকবো। এরকম একটা রাত্রিতে তোমার পাশে আমি থাকলে হয়তো তোমার অসুবিধে হতো না। বেরোনোর আগে এসো দেখি, তোমার হাতটা একটু সেবা শুশ্রূষা করে দি চলো।
ব্যাপারটা অনিন্দিতা সহজে ছেড়ে দেয়নি। এই বাড়িতে এক রাত থাকার পর সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা কাগজে লিখল সে। তারপর কলকাতায় ফিরে এসে পুরনো আর্কাইভ, কাগজপত্র, সংবাদপত্র এসব ঘেঁটে যে তথ্যটা বের করেছিল সে, তা হচ্ছে সেই দীর্ঘদেহী খুনিটা পুলিশের চোখে ধুলো দিয়ে এই বাড়িতেই লুকিয়েছিল দলবল নিয়ে। সাহস করে আশেপাশের কেউ পুলিশকে খবর দিতে পারেনি, কিন্তু জমিদার পুত্রদের একজন বাড়িটা খালি করার জন্য একদিন লেঠেল পাঠিয়ে তাকে খুন করে। তারপর এইখানেই বাড়ির পেছনে দক্ষিণ অংশে পুঁতে রাখে। পুলিশ পরে বিশেষ অভিযান চালিয়ে সেখানে এসে মাটি খুঁড়ে লাশের সন্ধান করে। তবে আশ্চর্যের বিষয় একটাই, শেষমেশে কিন্তু সেই খুনি লোকটির লাশ কোথাও খুঁজে পাওয়া যায়নি। শুনলেন জমিদার বাড়ির প্রেত আতঙ্ক। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই ধরনের রোমহর্ষক গল্পগুলি বারবার শোনার জন্য। গল্পটি সম্পূর্ণ শোনার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এপিসোড। আবার আসছি নতুন আরও একটি হাড় হিম করা এপিসোডের সঙ্গে।